আমি ঋণটা পরিশোধ করতে পারতেছি না। যে সেন্টারে আমার পরীক্ষা সেকেন্ড টাইম, আমার বন্ধুরা পরীক্ষা দেয় সেন্টার, আর আমি গেটে দাঁড়িয়ে আমার বোনের জন্য আমি সাহায্য উঠাই কার্টুনে। বন্ধুরা ঢুকতেছে প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি ঢুকতে পারতেছি না তাদের সাথে। একটা পুরুষের কাছে ন্যূনতম মাসে 500 টাকা 1000 টাকা একটা হাত খরচ থাকে। আমার বেতন পরে আমার কাছে 500 টাকাও থাকে না। এদিকে মায়ের তারা আমার মেয়েকে নিয়ে দেয়, বাবা তারা হচ্ছে আমার দেনা পরিশোধ করে দিতে। আমি গার্মেন্টসে ডিউটি করে বেতন পাই 15-16 হাজার টাকা। আমি আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, ছোটো একটা বোন ছিল, আমি 4 জনের আমাদের একটা ফ্যামিলি ছিল, ছোটো একটা ফ্যামিলি। আমাদের ভালোই ছিল দিনগুলো। আমার বাবা, আমার জ্যাঠা 2 ভাই ছিল। উত্তরাধিকার সূত্রে যে আমার জ্যাঠার কাছ থেকে আমার বাবার জমিগুলো পাওয়ার কথা সেগুলো পাইনি। জ্যাঠার কথা মতো প্রায় 3-4 লাখ টাকার মতো একটা দেনা করে জ্যাঠাকে দেয়। তখন আমার জ্যাঠার ক্যান্সার। তারা মূলত চাচ্ছিল যে টাকাগুলো আমাদের কাছে যদি নিতে পারে আমার জ্যাঠার চিকিৎসা করতে পারবে, তো বিনিময়ে আমাদের 5% জমি দেবে বলে টাকাগুলো নেয়। জ্যাঠা মারা যাওয়ার পর থেকে এখন 2026, এই লম্বা একটা সময়ের ভিতরে টাকাটা কখনো ফেরত পায় নাই, জমিও পায় নাই। জমি যতবার চাইছে আজকে দেবে না, কালকে দেবে না, পরে দেবে, তো বাড়ির জমি থেকে দেবে না, মাঠের জমি থেকে দেবে, এভাবে বলতে বলতে অনেক দিন চলে গেছে, জমিগুলো পায় নাই। তো জমিগুলো তো পায় নাই, তখন বাবা যে 3-4 লাখ টাকা দেনা করলো, দেনার পরিমাণটা অনেক বৃদ্ধি, মানে দিন দিন বাড়তে থাকে, সুদের উপর টাকা তো বাড়তে থাকে, বাড়তে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। সাথে লোন ছিল 2-3টা, সব মিলিয়ে আমার বাবা ক্যারি করতে পারতেছিল না। এলাকার লোকজন, বড় ভাই কিংবা যাদের কাছে আমি পড়তাম, তারা আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকেই আছে নেগেটিভ মন্তব্য করে যে আমাকে দিয়ে পড়াশোনা হবে না, এইটা করি ওইটা করি, নিজেই এখন টিউশনি কোচিং করে বেড়াই, নিজে পড়াশোনা শেষ করতেছি না, ইন্টারমিডিয়েট কঠিন একটা জায়গা। এটা সত্য, ইন্টারমিডিয়েট কঠিন একটা জায়গা, আমি নিজেও জানি, কিন্তু আমি কী করবো। ওই টাইমে এমন সময় গেছে 2 দিন 3 দিন পর্যন্ত না খাই থাকতে হয়েছে আমাদের। বাবা বাড়ি থেকে পালায় থাকতো দূরে, মানুষের ঋণের ভয়ে, কিস্তির ভয়ে দিতে পারতো না, এমন রাত গেছে বাড়িতে থাকে না। ওদের বাড়ির ভিতরে এমন লোক আছে যারা ধান চাষ করতো, ধান ভাঙা নিয়ে এসে আমার গেছে চাউল চাইতে, যে চাউল দাও ধারে, আবার নিয়ে আসলে দিয়ে দেবো, চাউল রেখে দেয় না দেখতে হয়েছে। এর ভিতরে আমার বোন অসুস্থ হয়ে পড়ে, নাকে মুখে ব্লিডিং হয়ে রক্ত আসে, হাতে টাকা নেই, আত্মীয় স্বজনদের ফোন দেই টাকার জন্য, বোনের চিকিৎসা করাতে হবে, কেউ টাকা দেয় না। আমার একটা ফোন ছিল তখন শাওমি, ফোনটা অনেক শখের ছিল, বিক্রি করে দিই, কারণ বোনের কাছে তো ফোন কোনো কিছুই না, একটা বোন জরুরি, বোনটা আগে। বোন যদি সুস্থ থাকে, আমি যদি সুস্থ থাকি, ভবিষ্যতে অনেক ফোন কিনতে পারবো, জাস্ট এর চিন্তা করে ফোনটা আমি বিক্রি করে দিই। তো এক সময় বড় ভাইয়ের ফোন নিয়ে একটা ফেসবুকে পোস্ট করি, খারাপ লাগতেছিল, খারাপ লাগা থেকে একটা পোস্ট করি, পোস্টটা অনেকে নজরে আসে, এলাকায় বড় ভাই ছিল, বন্ধু বান্ধব অনেকে নজরে আসে, তারা আমাকে হেল্প করার চেষ্টা করে, বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে দেয়, তারা হেল্প করে, এটাতে বোনের চিকিৎসা চলতে থাকে। মা বাবা হাসপাতালে থাকে, আমি বাড়িতে চলে যাই রাতে, যে যখন ঘুমাই, সকালে ঘুম ভাঙতেছে না, ঘুম ভাঙে আমার বাড়ির লোকজন যারা আছে, জ্যাঠা জেঠি, তাদের কথাতে, জ্যাঠাতো ভাই জেঠি, তারা জোরে জোরে চিল্লাই বলে যে বোনের চিকিৎসা করাইতেছে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে, এতে নাকি তাদের মান সম্মান চলে যায়। এগুলো শুনে ঘুম ভাঙে। চিকিৎসা করতে করতে লাস্ট পিজিতে গিয়ে সুস্থ হয়। তো অনেক টাকা গেছে, নিজের কাছে কোনো টাকা পয়সা ছিল না, সব মানুষের টাকা, মানুষ সাহায্য করছে বিভিন্নভাবে, তাদের জন্য দোয়া করি, তারা সফলতা অর্জন করুক, তাদের সব কিছু ভালো হোক, আল্লাহ ভালো করুক, এটা আমি সবসময় প্রতিদিন বলি, একবার হলেও বলি। তো আমি একদম সময় ঢাকা আসলাম, এটা একটা চাকরির সন্ধানে। যাদের কাছ থেকে সুদের টাকা নেয় তারা বাবাকে নানাভাবে অত্যাচার করতে থাকে, ফোন দিয়ে আমাকে বলে, এমনও সুদ করছিল আমাকে ফোন দিয়ে গালাগালি করে, আমি খালি ছেলে, বাপ মা ঠিক নেই, আমি বেজন্মা, বাবা সুদের জন্য আমার এগুলো শুনতে হয়। ওরা আমার বাবা, এলাকার 2-1 জন, তারপর আমার মামা, এদের কথাতে গাজীপুর চলে আসে, ঢাকায় চলে আসে। আমি না করছিলাম, যাই শোনা, মানুষ টাকা পেলেই তো আমি মেরে ফেলতে পারবে না, আমি বাড়িতে যাই, একটা সমাধান হবে। বাবা কথাটা সময় দেয় নাই আমাকে, চলে আসছে।
2019 শেষ দিকে অক্টোবরে আমরা গাজীপুর চলে আসি বাবাকে নিয়ে। আমার বোন যখন অসুস্থ ছিল, অসুস্থ থাকার অবস্থায় আমি ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিই ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ হয়, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য আমি রেজিস্ট্রেশন করি। যে সেন্টারে আমার পরীক্ষা সেকেন্ড টাইম, আমার বন্ধুরা পরীক্ষা দেয় সেন্টার, আর আমি গেটে দাঁড়িয়ে আমার বোনের জন্য আমি সাহায্য উঠাই কার্টুনে। বন্ধুরা ঢুকতেছে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি ঢুকতে পারতেছি না তাদের সাথে। আমি কী করবো বুঝতে পারতেছি না। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হলো না, ফার্স্ট টাইম রেজাল্ট খারাপ, সেকেন্ড টাইম দিতে পারলাম না বোনের জন্য। বোনকে হাসপাতালে রেখে কীভাবে পরীক্ষা দিতে যাই, মুমূর্ষু অবস্থা, পারি না। তখনও ভাবছিলাম পজিটিভলি যে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে পারি নাই, বোন যদি এখন সুস্থ হয়, সেকেন্ড টাইম দিতে না পারলে থার্ড টাইম আবার দেবো, আল্লাহ যদি সহায় থাকে ভালো কিছু হবে, এমনটাই ছিল মাথায়। কিন্তু পারি নাই। ওই গাজীপুরে আসলাম, বাবা একটা দোকানে কাজ শুরু করে যা দিন আনে সেটা দিয়ে খাইতে থাকি আমরা। আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করি, হয় না। এই দেশের কী একটা অবস্থা আপনি ভাববেন, গার্মেন্টসে চাকরি নিতে গেলে টাকা লাগে। আমার 11 মাসের বাসা ভাড়া আটকে যায়, 11 মাস, 1 মাসও দিতে পারি না। এক বড় ভাইয়ের মাধ্যমে 3000 টাকা দিয়ে একটা গার্মেন্টসে ঢুকি, বাইপাসের ওইদিকে কোয়ালিটিতে ঢুকি। ওই ফ্যাক্টরিতে ওই গার্মেন্টসে আপনি দিনের পর দিন ওভার টাইম করায়। এমনও দিন গেছে বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে টানা 2 দিন 3 দিন ডিউটি করাইছি, ওভার টাইম নাইট, কিন্তু মাস শেষে 1 ঘন্টাও ওভার টাইম দেয় না। আরও 150 ঘন্টা 200 ঘন্টা ওভার টাইম হয়, কিন্তু 1 ঘন্টা ওভার টাইম দেয় না। দেশে করোনা ঢুকলো, চাকরি বাকরি নাই, চলে গেছে, লোকজন ছাটাই করতেছে, বের হয়ে গেলাম। এরপর থেকে আমি পাক্কা 11 মাস বসাচ্ছিলাম বাসা। আত্মীয় স্বজনের কথা, প্রতিবেশী, আশেপাশে যারা থাকে তাদের কথা, মানে আমি বিরক্ত হয়ে গেছি। বাবাও কথা বলতো প্রচুর, বাবা কথাই বলতো না আমার সাথে ঠিকঠাক মতো, কিছু করি না, ভ্রমণ করতেছি, তো আমি তো চেষ্টা করতেছি। যেখানে আছি এখনও আমাকে স্ট্রাগল করতে হয়েছে, শুরুতে অনেক গালাগালি, এমনও গেছে গ্রামের ছেলে তো বড় বড় বান্ডিল দিয়ে মুখের উপর ঢেল মারতো, গালাগালি করতো, সে আগের মতো গালাগালি। এরপরে আমার বোন ছিল, সেটা আমার বাবা এটাকে একটা কাজে দিয়ে দেয়, না করছিলাম দিতে। বোন একটা আছে অসুস্থ, বাসায় থাকো, বাবাকে না করছিলাম, যতটুকু পারি তুমি আমি কষ্ট করি বোনটা থাকুক বাসায়। বোনেরও ইচ্ছে ছিল যাওয়ার, সে ঢুকে গেলো একজনের মাধ্যমে। সেখানে ঢোকার পর একটা পরিবর্তন ঘটে গেলো আমার বোনের ভিতরে, যেটা আমি বিভিন্নভাবে টের পাই। আমি যেহেতু হিন্দু, আমার বোন একটা মুসলিম ছেলের সাথে রিলেশনে জড়াই যায়। ছেলেটা ছিল নেশাখোর, এখনও নেশাখোর, ইয়াবা খায়, গাঁজা খায়। তখন টের পায় যাতে সে জড়াই গেছে, তাকে আমরা কাজে যাওয়া বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর সে বাড়ি থেকে পালায় যায়, আমরা কেউ টের পাইনি। রাত্রিবেলা ছেলেটার সাথে বিভিন্ন জায়গায় চেষ্টা করি, তাকে উদ্ধার করার জন্য পাই না। আমার খুব কাছের একজন লোক, খুব কাছের লোক, আমরা হেল্প নেই, আরও যারা আছে তাদের হেল্প নেই, কাজ হয় না, তারা উল্টা আমাদের ভয় দেখায়। নিজেরা হতাশ হয়ে গেলাম, কিছু করতে পারলাম না। মা কান্না করি, বাবা কান্না করে, বা আমাকে রেগুলার করে, আমার মেয়েকে নিয়ে আইতে তুমি কীভাবে নিয়ে দিব। বাড়ি থেকে চলে আসলাম ঋণের দেনা, এখানে বোন নিয়ে একটা ঝামেলা হয়ে গেলো, সব মিলে না মাথাটা খারাপ হয়ে গেলো। এদিকে মায়ের তারা আমার মেয়েকে নিয়ে দেয়, বাবা তারা হচ্ছে আমার দেনা পরিশোধ করে দিতে। আমি গার্মেন্টসে ডিউটি করে বেতন পাই 15-16 হাজার টাকা, 15-16 হাজার টাকা মাস শেষে বাসা ভাড়া, দোকান বাকি, খাওয়া দাওয়া, দিন শেষে টাকা থাকে না। আমি ঋণের টাকা দেবো কীভাবে, আর বোনকে কোথায় নিয়ে আসবো, সব মিলিয়ে বাজে একটা অবস্থা। ওই 3-4 লাখ টাকা দেওয়া হয়ে গেলো 5-6 লাখ টাকা। বাবা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারি না, এই সাইডে এইদিকে ব্যথা করে কিডনির দিকে। তারপর সাধ্য মতো চেষ্টা করছি 2টা জায়গায় ভালোভাবে ডাক্তার দেখাইতে, পপুলারে, উত্তরা, ইবনে সিনাতে, রোগটা ভালো হয় না। এখন আবার বলে ব্যথা। আমার বাবা ডান হাতের আঙুলগুলো নষ্ট হয়ে গেছে, খাবার খেতে পারে না, ফুলে গেছে। এই ডাক্তার তো আমি দেখাতে পারতেছি না। একটা পুরুষের কাছে ন্যূনতম মাসে 500 টাকা 1000 টাকা একটা হাত খরচ থাকে, আমার বেতন পরে আমার কাছে 500 টাকাও থাকে না, ওরা সব দিয়ে দিতে হয় মানুষকে। বাবাকে ডাক্তার দেখাবো, মানুষকে জানা দিতে হয়, 1 মাস দিতে 1 মাস দিতে পারি না। মানবধারা আসে, 7-5 বুঝে তাদের অল্প করে টাকা দিয়ে বোঝাতে থাকি। এনজিও লোকজন চলে আসে, তাদের বোঝাই, অল্প দিয়ে টাকা কমাতে থাকি। লাস্টে এমন একটা পর্যায়ে আছি, এই যে 19 সালে যে বাড়ি থেকে চলে আসলাম, আমরা বাড়ি যেতে পারতেছি না ঋণের কারণে। টাকা পুরোপুরি পরিশোধ করতে পারতেছি না, এখন পারতেই আছি না।
বাইরে থেকে চলে আসার পর অনেক লোকজন মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী। এখন আমার কথা হচ্ছে মামা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাদের নিয়ে আমি কোথায় যাবো? তাদের শেষ ঠিকানা তো নিজের গ্রাম পর্যন্ত, যদি না নিতে পারি এই ঋণের জন্য। আমি ঋণটা পরিশোধ করতে পারতেছি না। প্রত্যেকটা বাবা, পৃথিবীতে যত বাবা আছে সবার কাছে একটা অনুরোধ আমার, যে আপনারা এমন কিছু করবেন না যেটা সন্তানের উপর প্রভাব পড়ে। আমার বন্ধুরা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, আমি করতে পারি না। আমার ইচ্ছে হয় পড়াশোনা করতে, এখনও অনেক ইচ্ছে করে। আমার যে সময় সব কিছু এনজয় করার কথা, উপভোগ করার কথা, এ সময় আমি পৃথিবীর সমস্ত ভার নিয়ে চলাফেরা করতেছি, কিন্তু সমাধান করতে পারতেছি না। আমি চাই বাবার দেনাগুলো শুধু হয়ে যায়, পারতেছি না পরিশোধ করতে। এই 15-16 হাজার টাকা দিয়ে পারতেছি না, না পারতেছি সঞ্চয় করতে। এখন টোটাল কত টাকা ঋণ আছে আপনাদের? এখনো প্রায় 3 লাখ টাকার মতো আছে। 7 বছরে যদি 1.5 লাখ 2 লাখ টাকা পরিশোধ করতে পারি, 3 লাখ টাকা পরিশোধ করতে করতে আমার আরও সময় লেগে যাবে। ততদিনে যদি আমার মা বাবার কিছু হয়ে যায়, তাদের নিয়ে আমি কোথায় যাবো? একটা মানুষ মারা গেলে তো তাদের শেষ ঠিকানাটা দরকার, আমি শেষ ঠিকানাটা দিতে পারবো না। সেজন্য আমার সাহায্য দরকার। কেন আমার ইচ্ছে হয় এখনো পড়াশোনা করতে, এখনো ক্ষুধার কষ্ট আমার ইচ্ছে হয়। আমি আপনাকে চিনতাম জানতাম কিন্তু অনেক আগ থেকে। খুব সম্ভবত আপনি করোনার আগে আমার জন্য একটা বই গিফট পাঠিয়েছেন, আমার যতটুকু মনে পড়ে। করোনা আগে বা করোনার পরে মেবি, যেটাই হোক। আমি জানতাম যে আপনি লেখক মানুষ, আপনি লেখালেখি করেন, বই আছে, বা পড়াশোনাও মোটামুটি করতে পারছেন। কিন্তু আপনার আসলে এই যে এত কিছুর পিছনে যে এত কষ্ট লুকাইতে আছে, সেটা আসলে বোঝা মুশকিল। আমি জাস্ট চর্চা করতাম যে পারি কি না। চর্চা করতে করতে যখন দেখলাম যে না, প্র্যাকটিক্যালি একটা ব্যাপার আর আবেগ হচ্ছে আর একটা ব্যাপার। প্র্যাকটিক্যালের কাছে, বাস্তবতার কাছে আসলে আমাদের কল্পনা আকাশ পাতাল পার্থক্য। পারি না। এই যে আমি এখানে আসি না, দেখেন মানুষ, বর্তমান সমাজটা এরকম। একটা মানুষের সাথে আমি যখন মিশতে যাবো না, মিশতে গেলে আমি চিন্তা করি যে আমার পোশাক আশাক যেমনই হোক, কিন্তু একটু পরিষ্কার থাকা দরকার, পরিচ্ছন্ন থাকা দরকার। একটু স্মার্ট না থাকলে না, স্মার্ট গুছানো না থাকলে না, সমাজ আপনাকে গ্রহণ করবে না। যে আমি বেরোতে আছি, যে প্যান্টটা পরা, এটা আমি 300 টাকা দিয়ে কিনে আর 150 টাকা খরচ করে এটা আমি ফিটিং করছি। এটা রিজেক্ট মাল ছিল। আমি লাস্ট 7-8 বছর হচ্ছে আমি গার্মেন্টসে কোনো মানে মাইক থেকে কোনো কেনাকাটা করতে পারি না। বাইরে থেকে কিনে রিজেক্ট মাল দেখে দেখে ভালোগুলো যেগুলো চলার মতো কিনে পরবর্তীতে এগুলো আমি ফিটিং করি টেলার্সে গিয়ে। এইভাবে আমার চলছে। এগুলো নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আমি কী পড়তেছি, ছেঁড়া না ফাটা, কম দামে না বেশি দামে, আক্ষেপ নয়। কিন্তু আমি এই কারণ হচ্ছে কি, অনেকে আছে যা পড়তেই পারতেছে না, এক পোশাকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর কাটাই ফেলতেছে রাস্তাঘাটে। এমন অসংখ্য লোক আছে। আমার জামা কাপড় নিয়ে কোনো আক্ষেপ নেই। আমার আক্ষেপ হচ্ছে, আমার আফসোস হচ্ছে আমার লাইফ, আমার ফিউচার। যে বয়সে আমার ভালো থাকার কথা, এই বয়সে আমি সমস্ত ভার নিয়ে চলাফেরা করতেছি। এখন আমার স্বপ্ন একটাই, বাবার দেনাগুলো পরিশোধ করা, আর কিচ্ছু না। মায়ের যে কষ্টটা, কান্না প্রতিদিন অফিস থেকে গিয়ে দেখতে হয়, সেটা দেখে দেখে কষ্ট পেতে পেতে যতটুকু পারি সহ্য করে নিব। কিন্তু আমার দেনাগুলো, তারা যখন পৃথিবীতে থাকবে না, তাদের বড়ি নিয়ে যেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারি। আমি এখন আপনাকে খুবই ক্ষুদ্র কিছু সহযোগিতা করব। এইটা হচ্ছে, আপনি বাসায় যাবেন আজকে কালকে, এই 2টা দিনের জন্য যেন একটু আপনি ভালো মতো থাকতে পারেন, চলতে পারেন, সেটার জন্য। এরপরে তো আপনার সাথে আমার যোগাযোগ থাকবেই। এই টাকাটা এটা আমার পক্ষ থেকে আছে আমার কাছে, এটা রাখেন, এতটুকু আপনি রাখেন। আমি জানি, আপাতত রাখেন, ঠিক আছে?